আমি তোমাকে বলেছিলাম না পড়ি, আমি রথীন দত্ত সর্বনাশ করব। এই তো সবে শুরু করলাম, এবার ধীরে ধীরে দেখো আমি আর কি করি। ও আমার দাদুকে ভিখারি করতে চেয়েছে, তো ওকে আমি ভিখিরিরও অধম করে ছাড়বো। আসলে ইন্দুদির জন্যই তো আপনার এত বড় সর্বনাশটা হয়ে গেল, সেটা ভেবে ভীষণ খারাপ লাগছে। ইন্দুর জন্য মানে? ইন্দুদির সঙ্গে দেখা করতে গিয়েই তো আপনার অ্যাক্সিডেন্টটা হলো, আর ওর ভাগ্যের দোষেই আপনাকে চোখ দুটো হারাতে হলো। আচ্ছা, তুমি একটা সংকটে পড়েছ, তুমি কি সেই সংকট থেকে উদ্ধার পেতে চাও না? চাই, আমি নিশ্চয়ই উদ্ধার পেতে চাই, কিন্তু মা আমি এটাও বুঝি যে পালিয়ে গিয়ে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের জীবনে কত বড় একটা বিপর্যয় ঘটে গেল। চৌধুরী বাড়ি আমরা সবাই আজ দিশেহারা। কোথায় ভাবলাম এই সময় নিশ্চয়ই দুর্গা আমার পাশে এসে দাঁড়াবে। দাঁড়ানো তো দূরের কথা, সে তো আমার সঙ্গে দেখাই করছে না। মা, মাইমারও তো মন ভেঙেছে সবটা শুনে, একেবারে মুষড়ে পড়েছেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি, এরম ঘটনা শুনলে সবারই মন ভেঙে যায়, কিন্তু দুর্গা তো শুধু অপূর্বর বিপদের কথাই বেশি ভাবছে। এ আপনি কি বলছেন মা? মাইমা ঠাকুরজির কথা ভাবছেন বলেই তো ঠাকুরজিকে ওনার কাছে নিয়ে যেতে চাইছেন। আর এখানেই আমার আপত্তি। ইন্দুকে নিয়ে চলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? সুদীপ যদি আটকাতে চায় তাহলে অপূর্ব বিলেতে গেলেও কিন্তু রেহাই পাবে না। তোমার ভাই অপূর্ব। অপূর্ব যেমন আমার ভাই, অপূর্ব এই বাড়ির জামাইও। হ্যাঁ নিশ্চয়ই, অপূর্ব চৌধুরী বাড়ির জামাই তো বটেই, কিন্তু এটা বললেও কিন্তু চলবে না যে অগ্নি সাক্ষী করে একদিন সুদীপের সঙ্গে তার বিয়ে হয়েছিল। তার মানে আপনারা সুদীপের ইচ্ছেটাকেই মেনে নেবেন? বৌমা, ঠাকুরজিকে বিয়ে করে অপূর্ব যে ত্যাগ স্বীকার করেছিল তার কোনো দাম দেবেন না? ত্যাগ স্বীকার? কিন্তু অপূর্বকে তো ত্যাগ স্বীকার করার জন্য আমরা কোনো চাপ দিইনি বৌমা। ও স্বেচ্ছায় ভালোবেসে ইন্দুকে বিয়ে করেছিল। তুমি বা তোমার ভাইয়ের পক্ষ নিয়ে সবসময় কথা বলছো কেন? মা দেখো বৌমা, তোমার মামিমাকে জানিয়ে দিও ইন্দুকে আমি পাঠাবো না, আর সুদীপের ব্যাপার নিয়ে ইন্দিরার পর অত্যাচার হতে পারে। মা, অপূর্ব ঠাকুরজির উপর অত্যাচার করবে কথা আপনি ভাবছেন কি করে? ভাবছি তার কারণ তুমি বদলে গেছো বলে। এবাড়ির বউ হয়ে তুমি যদি বদলাতে পারো তাহলে তোমার ভাইও যে কোনো সময় বদলাতে পারে। তুমি যে বলেছিলে যে 15 দিনের মধ্যে দামটা বিরাট উঠে যাবে, এ তো উল্টো হয়ে গেল মেয়েটা। কি ব্যাপারটা কি? আমি তো তোমাকে বলেছি যে ওসব প্রফিট বুকিং টুকিং আমি বুঝি না। কাগজে দেখছি দাম কমে যাচ্ছে, তাই তোমাকে ফোন করলাম। বলছো সব ঠিক আছে, কিন্তু আমার ভয় হচ্ছে। দেখো আমার যা শেয়ারগুলো আছে সব বেচে দাও, মানে এখনো যা দাম যাচ্ছে তাতে হয়তো কিছু টাকা তো ফেরত পাবো। চিন্তা করবো না বলছো? এতগুলো টাকার ব্যাপার চিন্তা না করে থাকতে পারি? 2-1 দিনের মধ্যে কারেকশন হয়ে যাবে বলছো? দেখো মেয়েটা, এইসব কারেকশন টারেকশন আমি একদম বুঝি না। তুমি আমাকে যেমন যেমন টাকা লাগাতে বলেছো আমি লাগিয়েছি, কিন্তু সে টাকাটা তো ছিল আমার নিজের, এটা যে কোম্পানির টাকা। ঠিক আছে বলছো যখন তখন থাক, কিন্তু দেখো আমি আর কয়েকদিনই অপেক্ষা করতে পারবো, তারপর কিন্তু আমি আর পাওনাদারদের ঠেকিয়ে রাখতে পারবো না। তোমার ভরসাতেই তো আছি মেয়েটা, তুমি আমাকে দরকার মতো ফোন করো। ঠিক আছে, রাখছি। দাদু, সইটা আজকে দেবে করে? তোর সই করিয়ে কি করবি ভেবেছিস? হ্যাঁ, সব একদম ভেবে চিনতে এসছি। তুমি ভাবলে না ভেবে আমি তোমার কাছে আসবো? তুই কি করবি ঠিক করেছিস?
তোমার সইটা দিয়ে তোমার এই বাড়িটা হাঁপিয়ে নেবো, তারপরে তোমার অফিসগুলো সব নিয়ে নেবো, তোমার গাড়িগুলো সব নিয়ে নেবো, তোমার যা যা আছে সব আমি নিয়ে নেবো। সব নিয়ে নিবি? তাহলে আমি কি নিয়ে থাকবো? তুমি বুড়ো পায়ের ওপর পা তুলে শুয়ে থাকবে, খাবে, এসব পুঁতি পুঁতি পড়বে। খুব ভালো ভেবেছিস তো, পায়ের উপর পা তুলে শুয়ে থাকবো, খাবো, পৌঁতি পড়বো। যাকে দে কাগজটা দে। নিচো নিচুতে আরে বুড়েটা তো একভাবেই কাত হয়ে গেল। সালা কোন রকম কেচাইল করছে না তো, দেখি তো বুড়োর মতলব কি। এই নে। কি সই নিয়ে ছুঁড়ে ফেলে দিলি? ও সইটা ভালো হয়নি, আর মেরে দাও তো। সই ভালো হয়নি? না, ভালো করে লিখবা, হ্যাঁ, সুন্দর করে একদম ধরে ধরে। এই নে। এটাও জমেনি। কি করছিস তুই? সই নিচ্ছিস আর ছুঁড়ে ফেলে দিচ্ছিস? হ্যাঁ, আর ঘষে দাও না। ঠিক আছে, শোন, এটা কিন্তু ছিঁড়বি না, তাহলে আমি ভীষণ রেগে যাব। তোমার মুখ দিয়ে তো আমি কথাটা শুনতে চাইছি। ছিঁড়বি না, খবরদার ছিঁড়বি না। বলছো তাহলে রেখে দিই, জমি রাখি। থ্যাংক ইউ। লে পাগলি, কি গো? যা বেরো। কি খাবে? পাগল। কি ব্যাপার বলো তো? তোমার নাতনিকে দেখলাম খুশি খুশি হাসতে হাসতে চলে গেল। ও আমার সই নিল, ওই সই নিয়ে আমার বাড়ি গাড়ি ব্যবসা যা কিছু আছে সব ও নাকি নিয়ে নেবে, নিয়ে আমাকে রিটায়ারমেন্ট করিয়ে দেবে। যাক, তবু তোমার নাতনি আমার রিটায়ারমেন্টের কথাটা ভেবেছে। রাধা বললো আর তুমি সই করে দিলে? ওর কি মাথা ঠিক আছে নাকি? যদি বিপদে পড়ে যাও? বিপদ? কিসের বিপদ? তোমার সই করা এই কাগজটা যদি ওর হাত থেকে কেউ নিয়ে নেয়, তখন তো সে তোমাকে পথের ভিখিরি করে দেবে। যাক, এতদিনে তাহলে তুই বাবার কাছ থেকে সইটা করিয়ে আনতে পেরেছিস। তবু ভালো, অন্য কোনো মতলব আটিসনি। অন্য কোনো মতলব যদি আটকাম না, তাহলে তুই আর তোর বাপ দুজনে একদিনে হাত জোতে থাকতিস। একদম বাজে কথা বলবি না। বাজে কথা আমি বলি না, একদম বাজে কথা বলি না। তুই আর তোর বাপ রতিন দুজনেই শালা বহুত বেঈমান। এ পরে কিন্তু বেঈমান নয়, কোনোদিন কারো সাথে বেঈমানি করে না, একদম মধ্যলোক আছে। এত কষ্ট করে ভালো বুড়ো মানুষটাকে ঠকিয়ে সইটা জোগাড় করে নিয়ে এলাম, কত ঘাম ছুটালাম রে। ভেবেছিলাম তুই আমাকে ওইটা কি যেন বলে এপ্রিসিয়েট করবি, সে তো করলি না, উল্টা আবার ফালতু কথা শোনাচ্ছিস। চুপ কর। তোর মতো মেয়েদের দিয়ে যা করানো উচিত সেটি করানো হয়েছে। কি আমার বদলে কি সতী মেয়ে রে, নিজে তো খাল করে দিয়েছিস, এখন সতী সাজা হচ্ছে। শোন, এই কাগজটা আমার হাতে এসে গেছে, বেশি ফটফট করলে তোর কি হাল হবে বুঝতে পারছিস? তোদের নিজেদের কি হাল হবে সেটা ভাব রে। তোর বাপকে গিয়ে বল আর যা টাকা পাই সে টাকাগুলো আমার পাঠিয়ে দিতে, আমি আর এখানে থাকবো না। এখন তুই কোথাও যাবি না এখান থেকে, কারণ তুই এখন চলে গেলে সকলের সন্দেহ হবে। সন্দেহ হলে হবে, আমি কি করবো? আমি আর পাচ্ছি না রাধা সেজে বাড়ির সকলকে ধোকা দিতে। আমি চললাম, তোমরা বুঝে নেবে বাবা। কেন বলতো? পারবি না কেন? বিবেকে লাগছে নাকি? বিবেক রে? হ্যাঁ শোন, ওসব বিবেক ফিবেক না আমার নেই, আমার ভালো লাগে না, ব্যাস আমি চললাম। শালা নিজের নামটাই ভুলে যেতে বসেছি।
ভুলে গিয়ে তো ভালোই ছিলিস, অভিনয়টাও তো ভালোই জানিস, অভিনয় করে বাড়ির সকলের সঙ্গে ভালোই ভাব জমিয়ে নিয়েছিস। ইন্দুর জন্য তো আমার সঙ্গে ঝগড়া করতেও ছাড়িসনি তুই। তা কি করবো ফুলটুসকি, তুমি পিসির বরকে হরপ করবে, তোমার বাপ এ বাড়ির পয়সা হরপ করবে, সব কিছু তো সহ্য করা যায় না। আমিও তো মানুষ, এ বাড়ির সকলে কত ভালো, তোমরা বাপ বেটি মিলে সব কিছু ধ্বংস করবে, তা তো চলে না। নিজের এখতিয়ারের বাইরে এক পাও এগোনোর চেষ্টা করিস না, মারা পড়ে যাবি। ধুর শালা, আমি কোথায় মরবো না আমি খুব ভালো করে জানি, সেটা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। বেশি ফটর ফটর না করে নিজের বাপের কাছে যাও, দে আমার যা পুরো টাকা বাকি আছে সে টাকাটা এখানে নিয়ে এসো, আমি এবার ফুটবো এখান থেকে। বললাম তো কোথাও যাবি না, আমার বাবা যেরকম বলবে ঠিক সেরকমই করতে হবে তোকে। যেমন এখানে আছিস ঠিক সেরকমই থাকবি। ঠিক আছে, দেখি কি করে তোর ওই হারামি বাপ, তারপরে তো আমি দেখবো। আমার সত্যি আজ নিজেকে বড় অসহায় লাগছে। কত আশা করেছিলাম যে তুমি তোমার চোখের দৃষ্টি ফিরে পাবে, ললিতাও কত আশা করেছিল। আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হয়। আমি তো তোমায় কতবার বলেছিলাম অযথাই ছোটাছুটি করছো, ললিতাকেও বলেছিলাম, ও এখনো আশা করে আমার চোখের দৃষ্টি ভালো হয়ে যায়। ললিতার কথাটা এরকম ভাবে হেসে উড়িয়ে দিও না, ওর আশাটাকে তুমি, ডাক্তার তো বলেছে যে থাক, ডাক্তারের আশার বাণী শোনার মতন ধৈর্য আমার নেই। আমার নিয়তি আমার যে পরিণতি নির্দিষ্ট করে দিয়েছে তার বাইরে যাওয়ার মতন ক্ষমতা আমার নেই ইন্দিরা। আমার যে শাস্তি প্রাপ্য সেটা তো আমায় পেতেই হবে। এই তো বেশ ভালো আছি, সবটাই মেনে নিয়েছি আমি। তোমরা শুধু শুধুই কষ্ট পাচ্ছ, আর তোমাকে বলি এখানে আর আশা বোধহয় তোমার উচিত হবে না। আমি শুধু চেয়েছিলাম একবার তোমাকে শেষ দেখা দেখে চলে যাব, হলো না গো। ওই যন্ত্রণাটুকু আমাকে ভোগ করতে দাও প্লিজ। তোমার কাছে না এলেও কি যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবো? বাড়ির সকলেই তো জেনে গেছে, সকলেই তো ভাবছে যে। কি ভাবছে? ভাবার চেয়ে আশঙ্কা করছে অনেক বেশি। বাবা, দাদা, বড় বৌদির সবারই তোমাকে নিয়ে একটাই আশঙ্কা। আশঙ্কা? আমাকে নিয়ে? আমাকে নিয়ে কি আশঙ্কা? সুস্থ হয়ে তুমি যদি আমাকে দাবি করে বসো, আইনি অধিকারে যদি আমাকে ফিরে পেতে চাও, সেটাই ওদের আশঙ্কা। ইন্দু কি ওর বাবা দাদার আশঙ্কাটাই শুধু জানাচ্ছে, নাকি জানতে চাইছে আমি কি চাইছি? ইন্দু, আমি যদি আইনি অধিকারী ফলাতে চাইতাম তাহলে তোমার আর অপূর্বর বিয়ের দিনই সেটা আমি ফলাতে পারতাম। নহবত গেটের উপর জল জল করে লেখা ইন্দিরা ওয়েডস অপূর্ব দেখে ফিরে আসতাম না। আমার অধিকার সেদিনই আমি দাবি করতে পারতাম।
তোমার বাবা আর তোমার দাদাদের বলে দিও, সুদীপ মুখার্জি ভালোবাসার সম্পর্কে আইনি অধিকারের চোখ দিয়ে দেখতে ভালোবাসে না। আমি জানি সুদীপ, তোমার কাছে আমার অপরাধের শেষ নেই। সবাই আমার কাছে জানতে চাইছে আমি কি করব। তুমি আমাকে বলে দাও সুদীপ, আমি কি সিদ্ধান্ত নেব, আমার কি করা উচিত? আমি কি বলবো? অপূর্বকে বিয়ে করে তুমি তো তোমার সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, আমার তো আর কিছু বলার নেই। সুদীপ। ইন্দিরা, আমি শুনেছিলাম জানো, অপূর্বতার সঙ্গে বিয়ের সময় তোমার ভাগ্য নিয়ে কথা উঠেছিল। শুনেছিলাম তোমার নাকি ভাগ্যের দোষ আছে। বিশ্বাস করিনি তখন, কিন্তু এখন আমার মনে হয় সেটা সত্যি। ললিতা, কি বলছিস তুই? তোর তো চোখ দুটো গেলই। জানি না এখন অপূর্বদার জীবনে কি হয়।